আজ সকাল থেকে কাশ্মীরের বিভিন্ন জায়গায় ঝড় তুললেন ভারতের গোয়েন্দারা। সব থেকে ইন্টারেস্টিং একটি ডেভেলপমেন্ট সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে কাশ্মীরের বুদাগাঁওয়ে একটি দুতলা বাড়িকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছেন ভারতের গোয়েন্দারা। এবং সেই বাড়ির ভিতরে কি আছে, কোনো এক্সপ্লোসিভ আছে নাকি, এবং সেই বাড়ির অ্যাক্টিভিটি নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন কিন্তু বিভিন্ন জায়গায় উঠতে শুরু করেছে। যে খবর আজকে সামনে এসছে সেখানে বলা হচ্ছে সেন্ট্রাল কাশ্মীরে সন্দিপুরা নামক একটি বাড়িকে নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে ভারতের গোয়েন্দারা। যে বাড়ির নাম, মালিকের নাম জানা যাচ্ছে মুজাফফর হোসেন। দেখুন, দুদিন আগে আমি একটি খবর করেছিলাম এবং আপনাদের বলেছিলাম যে কাশ্মীরের বিভিন্ন জায়গায় এবার পাক জঙ্গিরা কিন্তু বড় সড়ো আক্রমণের পরিকল্পনা করছে। আপনারা জানেন এর আগে এই ঘটনার নিদর্শন আমরা সাউথ কাশ্মীর থেকে পেয়েছিলাম। সাউথ কাশ্মীরকে কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে বারংবার টার্গেট করা হয়েছে শেষ এক বছর। পরবর্তীকালে আমরা দেখলাম যে এই আক্রমণের কেন্দ্রবিন্দুতে নর্থ কাশ্মীর, এবং শেষ দুদিন ধরে নর্থ কাশ্মীরে দুর্ধর্ষ অভিযান ভারতের সেনাবাহিনীরা করে এবং ঠিক দুদিন আগে ওই নর্থ কাশ্মীরে এই দুজন পাক জঙ্গিকে খতম করে ভারতের সেনারা। কিন্তু আজকে কোথা থেকে এই খবরটি এলো? আজকে এসেছে সেন্ট্রাল কাশ্মীর থেকে। অর্থাৎ নর্থ সাউথের পর সেন্ট্রাল কাশ্মীরে এই ধরনের ঘটনা সামনে আসা অন্তত প্রমাণ করে দেয় কাশ্মীর কিন্তু এখনো বিপদমুক্ত নয়। পেহেলগাম হত্যাকাণ্ডের প্রায় 6 মাস পরে যখন এই খবর আপনাদের সামনে আসছে, তখন কিন্তু বুঝতে হবে এখনো কিন্তু কাশ্মীরকে কড়া নজরদারির আওতায় পাকিস্তানের পক্ষ থেকে রাখা হয়েছে এবং পাকিস্তান কিন্তু সেই চেষ্টাই ক্রমাগত করছে। মুজাফফর হোসেন বাড়ির মালিক, যার বিরুদ্ধে অভিযোগ সে শেষ 2 বছর ধরে এই বাড়ির ভিতরে একাধিক ভারত বিরোধী কার্যকলাপ করেছে। জঙ্গিদের শেল্টার দেওয়া, জঙ্গিদের ফান্ডিং পৌঁছে দেওয়া এবং জঙ্গিদের গ্রাউন্ড লেভেলের সাপোর্ট দেওয়া, সব নাকি এই বাড়িতে বসে হতো। এমনকি এখানে বলা হচ্ছে বিভিন্ন টেরর অ্যাক্টিভিটিসের সঙ্গে এই বাড়ি যুক্ত। দিনের পর দিন গোয়েন্দারা এই পুরো বিষয়ে কড়া নজরদারি করেছিলেন এবং আজকে এই পুরো বাড়িটিকে ঘিরে ফেলে নিজেদের আওতায় কিন্তু এই বাড়িটিকে নিয়ে নিয়েছে ভারতের সেনাবাহিনী। পাশাপাশি আরো একটি রিপোর্ট বলছে যে এই বাড়িটিকে বিক্রি করা চক্রান্ত করা হচ্ছিল। এই বাড়ির ভিতরে যে সকল অ্যাক্টিভিটি হয় সেই অ্যাক্টিভিটি চালানো হয় পাকিস্তান থেকে। হঠাৎ করে গোয়েন্দা দপ্তর দেখেন যে এই বাড়িটিকে বিক্রি করার একটা ছক হচ্ছে, কারণ এই বিক্রির টাকা সরাসরি টেরর ফান্ডিং এ ব্যবহার করা হবে, এই রকমই ইন্টেল রিপোর্ট ছিল। এবং আজকে সেই বাড়িটিকে এবং বাড়ির মালিকটিকে আটক করে ইউএপিএ 1967 এর সেকশন 25 ধারা দিয়ে আজকে কিন্তু ভারতের জওয়ানরা বড় সড়ো একটি সাফল্য পেয়েছেন। এবং এই কাশ্মীর, যে কাশ্মীর নৈসর্গিক দৃশ্যের জন্য বিখ্যাত, সেই কাশ্মীর ফের একবার সংবাদের শিরোনামে চলে এলো এই ধরনের অ্যাক্টিভিটির জন্য, যা কিন্তু অত্যন্ত খারাপ লাগার একটা বিষয়। দেখুন, আমি বারবার লোকাল সাপোর্টের কথা বলি, গ্রাউন্ড সাপোর্টের কথা বলি। অনেকে হয়তো ভাবেন আমি বেশি করে বলছি, বেশি মাত্রায় বলছি, কিন্তু এই সকল ঘটনার পর আর কি মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে যে কাশ্মীরের নিজস্ব মানুষই কিছু মানুষ, সকলে নয়, হয়তো 5%, হয়তো 2%, তারা দিনের পর দিন ভারতে থেকে ভারতের বিপক্ষে এই ধরনের চক্রান্ত করছেন। আমি কিছুদিন আগে আরো একটি স্টোরি করেছিলাম, আপনাদের মনে আছে, যেখানে একজন শিক্ষক পেহেলগাম জঙ্গিদের সরাসরি মদত করেছিলেন। পাহাড়ে যেখানে লুকিয়েছিলেন জঙ্গিরা, সেখানে গিয়ে ফোনে চার্জার অব্দি দিয়ে দিয়েছিলেন। এবং এই ধরনের শিক্ষক যারা সমাজে শিক্ষাদান করেন, ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করেন, তারা দেশবিরোধী কার্যকলাপে যুক্ত হয়ে পড়ছে। এর থেকে হতাশা চিত্র কিন্তু আর হতে পারে না। একাধিক গুপ্তচর ধরা পড়েছে ভারতে এবং পুরো বিষয়গুলোই হচ্ছে, দেখুন, অতি দ্রুত গতিতে। কোন খবরটা নিয়ে আসবো, কোন খবরটা পরে বলবো, এটা ভাবতে ভাবতেই আরো একটি খবর সামনে চলে আসছে। 7 সিস্টার্সে কালকে ভারতের সেনার উপরে নৃশংসভাবে আক্রমণ করেছে কিছু উগ্রপন্থীরা, জঙ্গিরা, বিচ্ছিন্নবাদীরা। আর আজকে দেখুন কাশ্মীরে এমন একটি ঘটনা সামনে এলো যেখানে এক ভারতীয়দেরই বাড়ি রীতিমতো ঘিরে ফেলা হলো এবং এই ভারতীয়দের বাড়ি থেকে এমন কিছু তথ্য সামনে এলো যা সরাসরি দেশদ্রোহিতার সমান। খারাপ লাগলে এটাও সত্যি আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। পাশাপাশি আজকে ব্রিটিশ মিডিয়া, একাধিক আন্তর্জাতিক মিডিয়া পিওকে রিলেটেড একটি তথ্য সামনে নিয়ে এসছে। দেখুন, আমরা শেষ এক সপ্তাহ কি নিয়ে সব থেকে বেশি আলোচনা করেছি?
আমরা পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ নিয়ে আলোচনা করেছি, আমরা তালিবানদের উপর পাকিস্তান সেনাবাহিনীর ভুল করে ফেলা এয়ার স্ট্রাইক নিয়ে আলোচনা করেছি, আমরা পাকিস্তানের একাধিক গোয়েন্দা দপ্তর গুড়িয়ে যাওয়া নিয়ে আলোচনা করেছি, ফ্রেন্ডশিপ গেট তছনছ হয়ে যাওয়া নিয়ে আলোচনা করেছি, 200 জন পাকিস্তান সেনার খতম হয়ে যাওয়া নিয়ে আলোচনা করেছি। কিন্তু এই আলোচনা করতে করতে পাকিস্তানে সব থেকে ইম্পর্টেন্ট একটি জায়গা পিওকে, যা পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর নামে পরিচিত, যা ভারতের অবিচ্ছেদ্য অংশ, পাকিস্তান জোর করে রেখেছে, সেখান থেকে বড়সড় একটি খবর পাকিস্তান সরকার চেপে রেখেছিল, যা আজকে আন্তর্জাতিক স্তরে এক্সপোজড হয়ে যায়। এবং আজকে ফার্স্ট পোস্টের এই রিপোর্ট প্রকাশ করে দিচ্ছে এবং তারা দাবি করছে পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের কন্ট্রোল পাকিস্তান আস্তে আস্তে হারিয়ে ফেলেছে। কারণ স্বাধীনতার পরে পাকিস্তানে এমন কিছু ঘটনা ঘটেনি যাতে পাকিস্তান সেনাবাহিনী কন্ট্রোল হারিয়ে ফেলে, কিন্তু এই প্রথমবারের জন্য পিওকের মুভমেন্ট, সেই মুভমেন্টকে কন্ট্রোল কিন্তু পাকিস্তান সরকার করতে পারছে না। এবং যখন পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে ডুরান্স লাইনে যুদ্ধে আবদ্ধ, ঠিক তখন পিওকে নাকি কাঁপছিল এবং পিওকের সাধারণ মানুষের এই আন্দোলন পাকিস্তান সেনার কাছে বার্তা চলে যায় যে তারা হয়তো আর পিওকে কে কন্ট্রোল করতে পারবে না বা পিওকে কে ধরে রাখতে পারবে না। অর্থাৎ দিনের পর দিন পিওকের ঘটে চলা এই ধরনের আন্দোলনের খবর পাকিস্তান সরকার চেপে রাখার চেষ্টা করলেও তারা আজকে কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ হলো, কারণ আন্তর্জাতিক সমস্ত মিডিয়া পিওকের আসল চিত্র আজকে আমাদের সামনে তুলে ধরলো। পিওকের মানুষ বিক্ষোভটা কেন করছে, এই প্রতিবেদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিগনিফিকেন্ট লাইন আছে, আমি আপনাদের কোট আনকোট করে শোনাতে চাই। সেখানে বলা হচ্ছে কিউমুলেটিভ রিয়াকশন টু সিস্টেমিক এক্সপ্লয়েশন অ্যান্ড ডিনাইল অফ বেসিক ডেমোক্রেটিক রাইটস ইন দিস রিজিয়ন। অর্থাৎ দিনের পর দিন পিওকের মানুষের যে বেসিক রাইটস চাহিদা, সেই চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে পাকিস্তান সরকার, এবং এর ফলে সিস্টেমেটিক ওয়েতে যে এক্সপ্লয়টেশন করা হয়েছে সরকার এবং সেনাবাহিনীর পক্ষ থেকে, তার বিপক্ষে এই প্রতিবাদ, সাধারণ মানুষের ক্ষোভ, যা পাকিস্তান সেনাবাহিনীকে বুঝিয়ে দিয়েছে যে তারা পিওকের কন্ট্রোল আর রাখতে পারবে না। অত্যন্ত সিগনিফিকেন্ট একটা কথা আজকে বলা হয়েছে আন্তর্জাতিক মিডিয়ায়, এবং আন্তর্জাতিক মিডিয়ায় এই খবরগুলো এর আগে কখনো এইভাবে প্রচার করা হয়নি। আজকে দেখুন পাকিস্তানের এতটাই দৈন্য দশা যে আন্তর্জাতিক মিডিয়া এই খবরগুলো প্রচার করতে বাধ্য হচ্ছে। পিওকের মানুষ কালকে দিনভর আন্দোলন করলেন পাকিস্তান সেনাবাহিনীর বিপক্ষে। আমি একদম ধরে ধরে আপনাদের দেখাতে চাই। সেখানে বলা হয়েছে মুজাফফরবাদ, যা পিওকের রাজধানী, কোটলি এবং মিরপুর, এই তিনটে জায়গায় সব থেকে বেশি আন্দোলনের তীব্রতা, যেই তিনটে জায়গাকে কন্ট্রোল পাকিস্তান সেনাবাহিনী করতে পারেনি। পাকিস্তানের এই পিওকের অঞ্চলের বাসিন্দাদের অভিযোগটা কি? সকলের আগে যে অভিযোগ তারা করেছেন তা হলো এই অঞ্চলে যে মঙ্গলাবাদ আছে, যেখান দিয়ে পাকিস্তান সরকার বিদ্যুৎ তৈরি করে, সেই বিদ্যুৎ পিওকের মানুষের জন্য ব্যবহৃত হয় না। সেই বিদ্যুৎ পাকিস্তান সরকার ব্যবহার করে পাঞ্জাবের মানুষের জন্য। অর্থাৎ পিওকে কে সম্পূর্ণভাবে ডিপ্রাইভ করে তারা পাঞ্জাব এবং ইসলামাবাদে সেই বিদ্যুৎ পাঠিয়ে দেয়। এবং আরো উল্লেখযোগ্য বিষয়, এই প্রতিবেদন দাবি করেছে যে পিওকেতে এই প্রথমবারের জন্য সমস্ত পেশার মানুষরা কিন্তু রাস্তায় নামলেন সেনাবাহিনীকে উৎখাত করার জন্য। সেখানে টিচার্স আছে, সেখানে ট্রেডার্স আছে, সেখানে ট্রান্সপোর্ট ওয়ার্কার্সরাও আছে। অর্থাৎ উঁচু থেকে নিচু সমস্ত পেশার মানুষরা এই প্রথম সমবেত আন্দোলন পাকিস্তান সরকারের বিপক্ষে করলেন, যা কিন্তু পাকিস্তান সরকার রুখতে সম্পূর্ণভাবে ব্যর্থ। এবং এই পুরো বিষয়টি এটা প্রমাণ করছে যে পিওকের মানুষ তাদের ফান্ডামেন্টাল রাইটস চাইছে, কোনোভাবে ভেসাল স্টেট হিসাবে অর্থাৎ ভেসে থাকতে চাইছে না। এই পিওকে কে নিয়ে পাকিস্তান কি করেছে এতদিন বোঝার চেষ্টা করুন। দিনের পর দিন জঙ্গি ঘাঁটিগুলোকে এখানে এস্টাবলিশ করেছে, এখানে একের পর এক জঙ্গিদেরকে লালন পালন করেছে, কারণ এই পিওকে এলওসি থেকে অত্যন্ত কাছে একটি জায়গা। ফলে এইখান থেকে জঙ্গিদের তৈরি করে ভারত বিরোধিতা তাদের মনে ঢুকিয়ে দিয়ে ব্রেন ওয়াশ করে পিওকে থেকে জঙ্গি উৎপাদন করত পাকিস্তান। কিন্তু আজকে পিওকের মানুষ বুঝতে পারছে কি করা উচিত, কি করা উচিত নয়। পাকিস্তান সরকার এই মুহূর্তে ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দিয়েছে, এখানে কারফিউ জারি করা হয়েছে এবং এখানে একাধিক সিকিউরিটি ওরিয়েন্টেড লকে ইম্পোজ করেছে, যা হিউম্যান রাইটস ভায়োলেশনের সমান, যা পাকিস্তান সরকার শেষ এক সপ্তাহ বাইরে আসতে দেয়নি। পাশাপাশি এখানে পিওকের মানুষ দাবি করছে
এই আন্দোলনের ফলে যাদেরকে প্রিজনে ঢুকানো হয়েছে, জেলে আটকে রাখা হয়েছে, সেই পলিটিক্যাল প্রিজনারদের মুক্তি দিতে হবে। এখানে পরিষ্কারভাবে তারা দাবি করছে এই অঞ্চলের যে হাইড্রো পাওয়ার প্রজেক্ট আছে, যেখান দিয়ে রেভিনিউ পাকিস্তান সরকার উপার্জন করে, সেই রেভিনিউর একটি ভাগ পিওকের মানুষের জন্য খরচ করতে হবে। এমনকি এখানে বলা হয়েছে 1949-এর কাশ্মীর এই করাচি এগ্রিমেন্টে যা প্রতিশ্রুতি পাকিস্তান সরকার দিয়েছিল, সেই পাকিস্তান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এই অঞ্চলে অটোনমিকে এস্টাবলিশ করতে হবে। তারা সেনাবাহিনীর আন্ডারে থাকবে না, তারা পাকিস্তান সরকারের আন্ডারে থাকবে না, তারা তাদের মতো স্বাধীনভাবে থাকতে চায়, যেই প্রতিশ্রুতি 1949 সালে করাচি এগ্রিমেন্টে পাকিস্তান সরকার এদেরকে দিয়েছিল 1949 থেকে 2025। দেখুন দিনের পর দিন সাধারণ মানুষের সঙ্গে কিভাবে বিট্রে করেছে পাকিস্তান সরকার। পরবর্তীকালে এখানে বলা হয়েছে যে এই অঞ্চলে একাধিক ক্ষেত্রে ব্রুটাল ফোর্স অ্যাপ্লাই করে ডিপ্লয় করেও আন্দোলনকে থামানো সম্ভব হয়নি। এমনকি এখানে বলা হয়েছে পাকিস্তান সেনাবাহিনী এই প্রথমবারের জন্য পিওকেতে যেই রকম ভাবে অপারেশন চালিয়েছে, যা পাকিস্তানের ইতিহাসে কিন্তু হয়নি। পাকিস্তানের পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতি এসছে, সেখানে তারা পরিষ্কার বলেছেন পিওকের মানুষদের উদ্দেশ্যে কি বলেছেন দেখুন, বলেছেন আপনারা এমন কিছু করবেন না যেটা ভারতের সাহায্য হতে পারে। অর্থাৎ এই আন্দোলনকে তারা ভারতের চক্রান্ত হিসাবে এস্টাবলিশ করার চেষ্টা করছে আন্তর্জাতিক মহলে। এমনকি তারা বলেছেন আওয়ার এনিমি কান্ট্রি উইল নট ওয়েস্ট এ সিঙ্গেল সেকেন্ড ইন ক্যাপিটালাইজড অন দিস ক্রাইসিস সিচুয়েশন। অর্থাৎ পাকিস্তান সরকার ভয় পাচ্ছে এবং ভাবছে এই পিওকের আন্দোলনে হয়তো ভারত ঝাঁপিয়ে পড়বে, একটা সেকেন্ডও ভারত নষ্ট করবে না। তাই দয়া করে আপনারা পাকিস্তান সরকার এবং সেনাবাহিনীর বিপক্ষে আন্দোলন করবেন না। ভারত এতে সুযোগ পেয়ে যাবে, ভারত এক সেকেন্ড ওয়েস্ট না করে ঝাঁপিয়ে পড়বে, তখন কিন্তু আপনাদের এই আন্দোলন সব ব্যর্থতা হবেই, পিওকে ভারত নিয়ে নেবে। একদম অফিসিয়াল স্টেটমেন্ট, অফিসিয়াল কোর্ট, পাকিস্তান সরকারের অফিসিয়াল কোর্ট, আমার বানানো নয়, বিবিসির বানানো নয়, রয়টার্স এর বা ফার্স্ট পোস্টের বানানো নয়। অফিসিয়ালি তারা ভয় পাচ্ছে পিওকে হয়তো এবার হারিয়ে ফেলবে। পাশাপাশি এখানে বলা হয়েছে এই প্রথমবারের জন্য মঙ্গলা দাম যখন তৈরি করা হয় তখন 1 লক্ষের কাছাকাছি মানুষকে এই অঞ্চল থেকে সরানো হয়েছিল, কিন্তু এই মানুষগুলো সরানোর ফলেও তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি এবং এইখানে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তার 80% বিদ্যুৎ ইসলামাবাদের জন্য ব্যবহার করে পাকিস্তান। অর্থাৎ প্রতিটা মুহূর্তে ধোঁকাবাজি করা হয়েছে সাধারণ মানুষের সঙ্গে। তাই পিওকের মানুষ এখন ভারতের দিকে আসতে চাইছে, ভারতের সঙ্গে আসতে চাইছে। তারা বুঝতে পেরেছে পাকিস্তান তাদের সঙ্গে ঐতিহাসিক গাদ্দারি করেছে। 1949 সালের করাচি এগ্রিমেন্ট তো এস্টাবলিশ করেইনি, উল্টে 2025-এ এসেও তাদেরকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা চাইতে হচ্ছে, বাঁচার অধিকারকে সুরক্ষিত করতে হচ্ছে। এবং এই আন্দোলনের খবর শেষ 1 মাস ধরে পাকিস্তান সরকার আন্তর্জাতিক স্তরকে জানতেই দিল না সেভাবে, এবং 1 সপ্তাহ তো আরোই খোঁজ খবর সামনে এলো না। আজকে ব্রিটিশ মিডিয়া, একাধিক মিডিয়া এই খবর প্রকাশ করে পাকিস্তান সেনার আসল যে রূপ তা কিন্তু আন্তর্জাতিক স্তরে এক্সপোজড হয়ে গেছে। পিওকেতে ঝাঁপাক ভারত, এইটাই সময়। পাকিস্তান এমনি নিজের দেশে 5 দিক থেকে যুদ্ধ লড়ছে, এই সুযোগ ভারত যদি নষ্ট করে আবার কবে এই সুযোগ পাবে কেউ জানে না। তবে ভারতেরও ঝাঁপানোর কি প্রয়োজন আছে এই প্রশ্নও তো করতে হবে। পাকিস্তান তো এমনি শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন দিকের আন্দোলনে, তাহলে ভারত এই মুহূর্তে জুতো মেরে গরুদানটা করবে কেন? কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।